যাবেন পিতামাতা অত গুরুত্ব নাই। কিন্তু বেশি, বেশি কিছু, কিছু লেখকের ক্ষেত্রে আসে। যেমন আমরা আজকে মাইকেল মধুসূদন দত্ত পড়বো, এখানে কিন্তু তার পিতা এবং তার বন্ধু, হ্যাঁ? ২ টা আবার একই রকম। এটা একটু দেখবো আমি। আমি কোথায় বলে দিব এই বিষয় সম্পর্কে পরে আলোচনা করে। তারপরে দেখেন, অর্থাৎ জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় এই না, কি করে জ্ঞানই ছড়ায় না, বলতেছে বা একটা ভাবাদর্শও দিয়ে দেয় আপনাদের মনে। যেমন আপনি গেলেন, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলেন। ওইখানে দেখবেন যে আসাদের শার্ট আছে। অর্থাৎ দেখবেন গুলি লেগে আছে, একটা ফুটার লেগে আছে জামার মধ্যে। এই যে আপনি দেখলেন, দেখার ভেতরে আপনার কিন্তু একটা ইতিহাস সম্পর্কে জানতে ইচ্ছা করবে। যে না, আমার এটা কেন হলো এখানে? এটা কেন এসেছে এখানে? কেনই বা এখানে আলোচনা করতেছে এটা? অর্থাৎ এই যে টোটাল বিষয়গুলা, এই বিষয়গুলার সম্পূর্ণ ভাবাদর্শ আপনার এই জাদুঘরে কেন যাবো বা জাদুঘরের গুরুত্ব এখানে তুলে ধরেছেন। এখানে আপনারা দেখেছেন, বলতেছে আরো একটা সোজা ব্যাপার আছে জাদুঘর সম্পর্কে। সেই ব্যাপারটা হচ্ছে জাদুঘর আমাদের আনন্দ দেয়। অবশ্যই আনন্দ দেয় না? আনন্দ দেয়। বলতেছে মানুষের অত্যন্ত কি করে, অন্তত একটা উদ্ভাবক বা নৈপুণ্য সম্পর্কে তার মনে একটা নিরলস সৃষ্টি ক্ষমতা তৈরি করে। যে না, আমি হচ্ছে এই সম্পর্কে একটু জানলাম, আপনার মনটা একটু কাজে দিল আরকি। যেমন আপনি শুনে অবাক হবেন কিনা জানি না। অনেক মানুষই কিন্তু ওই যে আপনি যান রাস্তায় ২১শে ফেব্রুয়ারি কি? হ্যাঁ, ২১শে ফেব্রুয়ারি কি হয়েছিল? এটা অনেকেই জানে না। ঠিক অনেক মেয়ে বা অনেক ছেলেরাই জানে না। এই শুধু শাড়ি পড়তে হয়, কালো শাড়ি পড়তে হয়, কালো সাদা শাড়ি মিক্স কইরা ঘুরে বেড়াইতে হয় ঠোঁটে লিপস্টিক দিয়া। এই যে ঠোঁটে লিপস্টিক দিয়া পাঞ্জাবি পরে চুল স্পাইক কইরা ঘুরে বেড়ায়। কিন্তু এর মূল থিওরি এটা কোথা থেকে কি হয়েছে? কোয়েশ্চেন করবেন, আপনি 30% মানুষ জানবে না। এটা আপনি সিওর। জি দিলওয়ার ভাই, হাসেন কাফি ভাই, এটা রিয়ালি, এটা 100% আপনি যে আ মানে যা দেখবেন এটা মেক্সিমাম মানুষ জানে না কি হয়। অনেকেই দেখবেন যে হচ্ছে এই কি হয় এখানে, এই খালি পায়ে হাঁটতে হয়। কিসের জন্য হাঁটতে হয়? কি জন্য হয়েছিল এটা? এই যে শহীদ মিনারে যায়, অনেক আছে 50% পোলা আছে মায়ালোক দেখতে যায়। এটা সত্য কথা ভাই। যাই হোক, এখন আমি দেখেছি আরকি। এইজন্য আমি বাস্তবতার সাথে বললাম আরকি। যাই হোক, পৃথিবীর ১ম জাদুঘর আলেকজান্দ্রিয়া, আমি নিচে শব্দার্থ সম্পর্কে অনেক কথা আছে। এ কথা সম্পর্কে বলব। এখন জাদুঘর বলে বিবেচিত হয় মৎস্যধার ও নক্ষত্রশালাও। মানে যা বলেন তাই জাদুঘর করে দেয় মানুষ। এখানে এই কথাটা এখানে জাস্ট এই কথা বলা আছে। প্রবন্ধে বাংলাদেশের যেসব জাদুঘরের কথা বলা আছে, জাতীয় জাদুঘর, এগুলো আমরা একটু দেখব। জাতীয় জাদুঘর আছে কোথায়? আমাদের জাদুঘরগুলা কোথায়, কোথায় আছে আপনারা কি জানেন? আমি জিকে ক্লাসে, লাস্ট জিকে ক্লাসে আমি বলেছিলাম যে জাদুঘরের কোথায়, কোথায় কোন, কোন জাদুঘর আছে। সর্বপ্রথম জাদুঘর কোনটা আমাদের? আপনাকে যদি কোয়েশ্চেন করি, সর্বপ্রথম জাদুঘর কোনটা আমাদের? ওটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এটা কোথায়? রাজশাহীতে কিন্তু, হ্যাঁ? বলতেছে বরেন্দ্র জাদুঘর ছিল রাজশাহীতে। এটা ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারছেন? অর্থাৎ বরেন্দ্র জাদুঘর, সরি, ১৯১০ সালে হয় আরকি বরেন্দ্র জাদুঘর, একটু মিস্টেক। বরেন্দ্র জাদুঘর আমাদের ১ম বরেন্দ্র গবেষণা জাদুঘর বা বরেন্দ্র জাদুঘর, এটা কোথায়? রাজশাহী। রাজশাহী। এটা রাজশাহীতে ছিল এবং কত সালে? ১৯১০ সালে। হিসাব ক্লিয়ার কিনা? দেখেন, হিসাব ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে হিসাব ক্লিয়ার। তাহলে দেখেন, এই যে বরেন্দ্র জাদুঘর ছিল বাংলাদেশের ১ম জাদুঘর। হুম? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে ঢাকা জাদুঘর উদ্বোধন করা হয় কত সালে? ১৯১৩ সালে। মনে আছে? এটা তার সাল দরকার নাই। আপনার ঢাকা জাদুঘর ছিল। আরো অনেক জাতীয় জাদুঘর কোথায়? শাহবাগে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও, এটা এসেছিল। এটা হচ্ছে আপনার কিছুদিন আগে একটা পরীক্ষা দিলাম। ওই পরীক্ষাতে এসেছিল জাতীয় বিজ্ঞান ও জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে আগারগাঁও, হ্যাঁ? মনে রাখতে হবে আগারগাঁও। আগারগাঁও, ঢাকা। আগারগাঁও, ঢাকা। এটা কোথায়? জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এটা প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এটা কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁও অবস্থিত এবং এটা প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সাল। হ্যাঁ? অর্থাৎ এই যে জাদুঘরগুলা, আরো অনেক জাদুঘর আছে। যেমন ভাষা আন্দোলন জাদুঘর কোথায় অবস্থিত বলতে পারবেন? ধানমন্ডি, ঢাকা। ঠিক আছে? মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? সেগুনবাগিচা ছিল, পরবর্তীতে আগারগাঁও নিয়ে যায়। পরবর্তীতে বলতেছে দেখেন, এখানে আরো কিন্তু আছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এটাতেও পারা উচিত সবাই। অনেকেই যায় ঘুরতে নাকি? ধানমন্ডি ৩২ এ যারা ঢাকায় আছে অনেকেই ভালো কইরাই চিনে। আশেপাশে লেক-টেক আছে। বইসা বাদাম খাওয়া যায়, গল্প করা যায় নাকি? হ্যাঁ, আমিও গেছি, বাদাম খেয়েছি, গল্প করেছি, নো প্রবলেম। শিল্পাচার্য জয়নুল, এই একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এটা কোথায় অবস্থিত? না, একা যামু কেন?
পূর্ণিয়া। একা যায় নাই, মানুষ ছিল তো সাথে। সমস্যা নাই। বলতেছে জয়নুল আবেদীন সংগ্রহশালা। জয়নুল আবেদীন সংগ্রহশালা কোথায়? জয়নুল আবেদীন, জয়নুল আবেদীন সংগ্রহশালা। জয়নুল আবেদীন বলতেছে সংগ্রহশালা। সংগ্রহশালা এটা একটু ইম্পোর্টেন্ট। এটা কিন্তু অনেক কোশ্চেন এসেছে। এটা অনেক জায়গায় এসেছে। এই সংগ্রহশালাটা কোথায়? সবাই দেয় নারায়ণগঞ্জ। এই যে গুড অনেকে তহিন, মাহমুদুল, এই যে অনেকেই দিয়েছে। মুন্সিগঞ্জ দিয়েছে রাফি মাহমুদ। না মুন্সিগঞ্জ না এটা। এটা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ? ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ কত সালে এটা বলতে পারবেন? এটা হচ্ছে ১৯৭৫ সাল অর্থাৎ স্বাধীনতার ৪ বছর পর। এইভাবে মনে রাখবেন স্বাধীনতার ৪ বছর পর এটা আসে আরকি। তারপরে হচ্ছে আরো কতগুলা জাদুঘরের কথা যদি আমি বলি, ওসমানী জাদুঘর আছে কোথায়? ওসমানী জাদুঘরটা কোথায় বলতে পারবেন কেউ? ওসমানী জাদুঘর, ওসমানী, ওসমানী জাদুঘর কোথায়? ওসমানী জাদুঘর ১ জন ২ জন লিখেন তো দেখি। আমি ২ টা অপশন দিচ্ছি, ৩ টা অপশন দিচ্ছি। এ নাম্বারে যদি বলি নোয়াখালী, ২ নাম্বারে যদি বলি বি নাম্বারে সিলেট আর সি নাম্বারে কুষ্টিয়া। সিলেট গুড। এই তো বুঝা লাইছে। ওসমানী, ওসমানী হচ্ছে কোথায়? ওসমানী জাদুঘর হচ্ছে সিলেটে। কোথায়? এটা হচ্ছে সিলেট। ওসমানী জাদুঘর। এই যে ওসমানী জাদুঘর কোথায়? সিলেটে। এই যে জাদুঘরগুলা কোথায় আছে? তারপরে বলতে পারবেন নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা সবাই পারবেন বলেন তো লালন জাদুঘর কোথায় হবে? লালন জাদুঘর। এই যে লালন কুষ্টিয়া গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পারতেছে। এটা হচ্ছে কুষ্টিয়াতে। গাজার আখড়া আছে নাকি কুষ্টিয়াতে অনেকেই বলে। যাই হোক সমস্যা নাই। অনেকেই ঘুরতে যায়। আমি এখনো যাই নাই। আমার বাড়ি যদিও যশোর, এখনো যাওয়া হয় নাই, হ্যাঁ? কুষ্টিয়া জাদুঘরে আরকি। কুষ্টিয়াতে যাওয়া হয় নাই। আমার অনেক কটা বন্ধু আছে ওরা গেছিল এবং ওখানে হচ্ছে ওরা গিয়ে অনেক মজা-টজা করছিল। যাই হোক ওখানে এমন ছিল আরকি জাতীয় জাদুঘর। অর্থাৎ এখানে মূল ঘটনাটা হচ্ছে জাদুঘরের যে গুরুত্ব। এই যে একটা কোশ্চেন কিছুদিন আগে ওই যে এতে পরীক্ষা দিয়েছিলাম। ব্যাংকে একটা কোশ্চেন এসেছিল টাকা জাদুঘর। এটা কোথায়? বলতে পারবেন কেউ? টাকা জাদুঘর। এটা যশোরে কোন আচ্ছা টাকা জাদুঘর। টাকা জাদুঘরটা কোথায়? মিরপুর গুড অনেকেই গিয়েছে ঢাকা মিরপুরে কিন্তু টাকা জাদুঘর। এটা অনেক সুন্দর। আমি গেছি এখানে অনেক মানে মিরপুরে আরকি। মিরপুর, ঢাকা এবং এটা সব খুব এই কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। ২০১৩ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে টাকা জাদুঘরটা। অর্থাৎ টাকা জাদুঘরটা ছিল এখানে। অর্থাৎ এখানে মিউজিয়াম বা টাকা জাদুঘর বা জাদুঘরের গুরুত্বের কথা বারবার এখানে লেখক উক্তি করেছেন। আমরা বুঝতে পেরেছি। আপনারা এগুলা একটু দেখবেন। যে কি কোথায় আছে, কোনটা কোথায় আছে এগুলা একটু আলোচনা করবেন বা এগুলা একটু দেখবেন, দেখবেন খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আমি বারবার ভেরি ইম্পোর্টেন্ট একটা কথা বলি আপনাদের। আপনারা যারা শুনতেছেন, এই যে জাদুঘরে কেন যাবো? এখান থেকে কিন্তু অনেক পরিমাণে টিকা আসবে। হ্যাঁ, এই টিকাগুলা আসবে কিন্তু। এই টিকা কি? টিকা কি বা টিকার সংজ্ঞা বা অনেকে জানতে চাবে যে ভাই টিকাটা কি আসলে? টিকাটা হচ্ছে আপনি যখন কিছু সম্পর্কে জানা হবে যে ১, ২ বা ৩ বাক্যে যখন কোন কিছু বলে দিবেন। যেমন এখানে বলল যে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া সম্পর্কে আলোচনা করলে আপনি বলবেন কি এটা উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর। এটা খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে আলেকজান্দ্রিয়া দ্য গ্রেট এই নগরের পত্তন করেন। এই যে এটা ছিল কি আলেকজান্ডার যুগের একটি গ্রিক সভ্যতার কেন্দ্র। ঠিক আছে? এখানে বিশ্বের প্রাচীন গ্রন্থগার ছিল। এই যে এইভাবে আপনি একটা ২-৩ লাইনে যখন বলে দিবেন, তখন সেটাকে টিকা আসবে এবং এখান থেকে রিটেন আসার সম্ভাবনা খুব বেশি ভাই। বারবার বলতেছি আপনারা এই শব্দার্থ বা টিকাগুলা অনেক ভেরি ইম্পোর্টেন্ট এগুলা একটু বারবার দেখবেন। এগুলো আপনাদের বইতে যে শব্দার্থ চ্যাপ্টার আছে, সেই শব্দার্থ চ্যাপ্টার অনেক সুন্দরভাবে আলোচনা করেছে। বলতেছে ইউরোপীয় রেনেসাঁ। ইউরোপীয় রেনেসাঁ কি ছিল? বলতেছে এটা বলতেছে ইউরোপের যে শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা, চিন্তা চেতনার ক্ষেত্রে নবজাগরণের মাধ্যমে একটা মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের একটা ইউরোপীয় রেনেসাঁর যুগ। দেখেন এখানে বলতেছে আপনার আপনার কি বলেছে শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা, তারপরে কি বলতেছে চিন্তা চেতনার ক্ষেত্রে। মনে করেন আপনার শিল্প সাহিত্যের ক্ষেত্রে এখানে আমি লিখে দেই আপনাদের বইতে আছে। আমি
আপনাদের বইতে দেখেছি এগুলো আছে। শিল্প সাহিত্য, এই যে শিল্প সাহিত্য, এখন কথা হচ্ছে শিল্প সাহিত্য জ্ঞান চর্চা অর্থাৎ চিন্তা চেতনা, এই যে চিন্তা চেতনা অর্থাৎ এই যে চেতনা এইগুলা থেকে উত্তরণ করে অর্থাৎ মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করেছে। আধুনিক যুগে পদার্পণ যে মাধ্যমটা করেছে তখন ইউরোপীয় রেনেসাঁ বলেছে। মধ্যযুগ কত সাল? মধ্যযুগ আপনারা তো জানেনই। আমি তারপরে বলে দেই। মধ্যযুগ কত? ১২০১ থেকে ১৮০০। ১৮০০ আর কি আধুনিক যুগ কত ছিল? আধুনিক যুগ আধুনিক যুগ ছিল ১৮০১ থেকে বর্তমান। এটা ছিল আধুনিক যুগ। আর আমি যদি বলি প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ ছিল কত সাল? এটা হচ্ছে ৬৫০ থেকে ১২০০ সাল। এই যে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করেছে, তখন সেটাকে বলেছে ইউরোপীয় রেনেসাঁ। আমি কি বোঝাইতে পারছি মনে হয়? এই যে ফরাসি বিপ্লব কেন হয়েছিল বলেন তো? এটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিল। হ্যাঁ, ১৮০১ থেকে প্রেজেন্ট যে নিয়ে আপনারটা হয়েছে। বলতেছে ফরাসি বিপ্লবটা কি হয়েছিল বলেন তো? ফরাসি বিপ্লবটা হয়েছিল কি জানেন? অর্থাৎ সেখান থেকে একটা বিপ্লব সাধিত হয়েছিল। সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কারা জানেন? ধনিক শ্রেণী। বলতেছে তাদের মূল থিওরিটা একটু দেখেন, আমার এই বিপ্লবটাকে খুব ভালো লেগেছিল। যে বলতেছে এখানে কি বলেছ? এই ফরাসি বিপ্লবের কতগুলা মোটো ছিল। মোটোটা কি ছিল জানেন? মোটোটা ছিল হচ্ছে মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব এবং সম্পত্তির পবিত্র অধিকার। দেখেন খুব সুন্দর না কথাটা? বলতেছে মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার। সম্পত্তির পবিত্র অধিকার হয় কেমনে? বলতেছেন দেখেন একদিকে মানুষ শুধু বড়লোকের উপর বড়লোক হচ্ছে, আর একদিকে মানুষ শুধু কি ছোট লোকের উপর ছোটলোক হচ্ছে না, গরিব হচ্ছে। বড় ছোট হবে না, গরিব হচ্ছে। অর্থাৎ একদিকে মানুষ শুধু গরিব হচ্ছে। এই সমাজ ব্যবস্থাকে বলা হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। তাই না? অর্থাৎ যারা বড়লোক শুধু তারা বড়লোকই হবে, যারা গরিব তারা শুধু গরিবই থেকে যাবে। এই সমাজ ব্যবস্থাকে বলা হয় পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা। ফরাসি বিপ্লবের মূল কথা ছিল কি জানেন? সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। বলতেছে সব সম্পত্তির মালিক হবে সরকার। এইটা আবার কেমনে হয় ভাই? সরকার হবে সব সম্পত্তির মালিক। সব সম্পত্তির মালিক হবে কে? সরকার। আর এই যে সরকার যে হবে, সরকার এই সম্পত্তির মালিক হয়ে সবাইকে সমান ভাগে ভাগ করে দিবে। বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ আপনার এখানে কেউ ধনী থাকবে না, কেউ গরিব থাকবে না। যেমন কোথায় আছে? এটা কিন্তু যে আপনার চীনে আছে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মানে সরকারের জন্য তো আপনি কাজ করবেন। সরকার আপনার বাড়ি দিবে, আপনার গাড়ি দিবে, আপনার সবকিছু দিবে। এবং আপনি কার জন্য কাজ করবেন? সরকারের জন্য কাজ করবেন। সরকার মাস শেষে আপনার জন্য প্রত্যেকের বাড়িতে আপনার সরকার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়ে দিবে। আপনার খরচের জন্য যা লাগে তাই দিবে। বুঝাইতে পারছি তো? অর্থাৎ এইটা ছিল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে বিরাট আকারে প্রভাব ফেলেছিল। আমাদের বাংলাদেশে হয়নি। আমাদের বাংলাদেশে তো হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা চলতেছে। আপনারা কি সবাই বলে ইসলামিক অর্থনীতি ব্যবস্থার মূলধারা নিয়ে আমরা পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা চলতেছে। বাংলাদেশে সব ধরনের ব্যবস্থা আছে। কি নাই, হ্যাঁ? যা বলবে তাই সেই ধরনের ব্যবস্থাই আমাদের বাংলাদেশে চলে। অর্থাৎ এই ছিল ছিল রুশ বিপ্লব ছিল। রুশ বিপ্লব হচ্ছে রাশিয়ার কি বলেছে সর্বহারা দল, বলতেছে সর্বহারা দল সেখানে কি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে জারতন্ত্রকে। অর্থাৎ এই যে টোটাল বিষয় যে সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা করে, রুশ বিপ্লবের ক্ষেত্রেরও মূল ঘটনা ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। দেখেন রুশ বিপ্লবে বর্তমান ভ্লাদিমির পুতিন আছে। লোকটারে আমার এত ভালো লাগে, একেবারে ইয়ো লাগে আমাকে। যাই হোক উনি আছে, উনি যখনই থাকে সরকারে থাকে, মনে করেন ১ম এ প্রেসিডেন্ট থাকলো। তখন উনি সংবিধান চেঞ্জ করে বলল দেশের সকল ক্ষমতার অধিকারী হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষমতা কত বছর থাকে? ২ বছর, ২ মেয়াদ থাকে। উনি সংশোধন করে কি করলো? ৩ মেয়াদ। পরবর্তীতে কি করলো? সংবিধান সংশোধন করলো। কইরা বলল সকল ক্ষমতার অধিকারী হবে প্রধানমন্ত্রী। এখন তিনি কি করলেন? হইলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়ে ৩ মেয়াদ তিনি করলেন। এখন নাকি আবার শুনতেছি এইটাকে বাড়ায় ৫ মেয়াদ করবে। তবে লোকটা ভালো লাগে আমার খুব। যাই হোক আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু রুশ মানে রাশিয়ারা বা সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে কিন্তু খুব করেছিল। আরে বাটপার না রে ভাই, বাটপার না। ঠিকই আছে, লোকটার ভালো লাগে আমার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দেখেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলা আছে এখানে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১২ শতকের ১ম দিকে। এখানে শিল্পকলা এবং প্রত্নতন্ত্র নিয়ে কাজ করা হয়। এবং এখানে বলতে অ্যাশমোলিয়ান মিউজিয়াম আছে। অ্যাশমোলিয়ান কে আবার? আপনি যদি বলেন ভাই অ্যাশমোলিয়ান কে? অ্যাশমোলিয়ান হচ্ছে একটা র রা রসা
কি বলতেছে রসায়ন ও পুরাকীর্তি বিষয়ের কয়েকটি বই লিখেছেন এবং তার বইগুলা এবং তার প্রত্নতন্ত্র বিষয়গুলা নিয়ে একটা সংগ্রহশালা করেছিলেন। এই যে সেই তার নামের সাথে এটাকে বলা হয় অ্যাশমাল। এই যে এইগুলা আপনারা একটু দেখবেন আপনাদের বইতে খুব সুন্দরভাবে দেয়া আছে। আপনারা এই টিকাগুলা দেখবেন মুক্তিযুদ্ধ জাদুঘর। আমি কিন্তু আলোচনা করেছি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর বললাম আগারগাঁয়ে, সামরিক জাদুঘর আছে, বরেন্দ্র জাদুঘর আছে, বলধা গার্ডেন আছে। এই যে এইগুলা আপনাদের বইতে আছে এবং আমি বারবার এগুলাকে বলি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর টিকা। হুম? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর টিকা। এই টিকার জন্য আপনারা এগুলা পড়বেন। আপনারা কি করবেন? একটা খাতা তৈরি করবেন। খাতাতে একটু নোট করবেন। একটা করে একটা খাতা বানাইলেন। একটা খাতা বা একটা প্যাড বানাইলেন বা যে যাই হোক, এইগুলা দিয়ে আপনি একটা করে নাম লিখবেন মুক্তিযোদ্ধা জাদুঘর। লিখে ২-৩ লাইন বই থেকে নিয়ে একটা ছোট্ট করে ২-৩ লাইনের একটা নোট করে ফেলবেন। আবার একটু লিখলেন এই মুক্তিযুদ্ধ জাদুঘরটা লিখলেন নীল কালি দিয়া। একটু এবার আরকি। ঠিক আছে? এইটাই হচ্ছে মূল ঘটনা ছিল এখানে। আপনারা একটু দেখে ফেলবেন। আপনাদের এখানে একটা পুল আছে। পুলটা আমি একটু লঞ্চ করে দেই। আপনারা দেখেন। ৩০ সেকেন্ড সময় পাবেন আপনারা। পুল এখানে কোথায় নিয়ে যায়? এটাকে নিয়ে যায় হচ্ছে ফরিদপুরে। ঠিক আছে? এই যে কোথায়? ফরিদপুর। এটা আপনারা সবাই পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট চলে যাই আমি। নেক্সট চলে যায় হচ্ছে মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এখানে অনেক কথা বলা আছে। তার বাবার নাম ছিল কি? রাজনারায়ণ দত্ত। তার মাতার নাম কি ছিল? জাহ্নবী দেবী। তার বাবার আমি যদি বলি রাজনারায়ণ বসু একটা নাম ছিল কিন্তু। এই রাজনারায়ণ বসু। এখন এই রাজনারায়ণ বসু কে? রাজনারায়ণ বসু কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তের কি ছিল? বন্ধু। ইনি এই যে মেঘনাদ বধ কাব্যটা পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ করেন। এই যে মেঘনাদ বধ কাব্য ইংরেজি অনুবাদ করেন। মেঘনাদ বধ কাব্য। কি করে? মেঘনাদ বধ কাব্য। তিনি ইংরেজিতে অনুবাদ করেন কিন্তু। ইংরেজিতে অনুবাদ করেন। অনুবাদ করেন। এটা হচ্ছে এ কে ও মেঘনাদ বধ কাব্যটাও ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে এখানে আমরা একটু চলে যাই মাইকেল মধুসূদন দত্ত বলে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার কপোতাক্ষ নদটা আপনারা যখন পড়েছেন ওই যে ঝিকরগাছা জেলার আর কি আছে তার এখানে ছিল আমাদের ওর নদীর উপর দিয়ে নদীকে ওভারটেক করে তার বাসায় যেতে হয় আর কি যাই হোক তার মেঘনাদ বধ কাব্য রচনা করেন তার বিখ্যাত ছিল এটাই পরবর্তীতে তিনি আরো তার সম্পর্কে আরো যদি কিছু ইনফরমেশনের কথা বলি তার একটা উপাধি ছিল আর আমি যদি বলি ছদ্মনাম দেখেন ২ টার ভেতরে আমি একটু আ ছদ্মনাম। আমি যদি বলি ছদ্মনাম আর আমি যদি বলি উপাধি, হ্যাঁ? এই ২ টা জিনিস কিন্তু আলাদা। এই উপাধি আর ছদ্মনামের ভেতরে কিন্তু ২ টা আলাদা জিনিস। ছদ্মনাম মানে কি? ছদ্মনাম মানে হচ্ছে আপনি এই নামটা বাদ দিয়ে অন্য একটা নাম ইউজ করেন। আর উপাধি মানে কি? উপাধি মানে কি সবাই যেটা দেয়। যেমন তার উপাধি ছিল মাইকেল। মনে রাখতে হবে। তার উপাধি ছিল মাইকেল আর ছদ্মনাম ছিল টিমোথি পেন পোয়েম। এটা কিন্তু অনেক জায়গায় এসেছে আমি দেখেছি। বলতেছে টিমোথি পেন পোয়েম। পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম ছিল তার ছদ্মনাম আর উপাধি ছিল মাইকেল। অর্থাৎ এটা একটু তারা দেখবেন। পায়ার প্রথা ভেঙে দেন মাইকেল লতা অমৃতাক্ষর ছন্দ রচনা করেন। তারপর হচ্ছে অমৃতাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দে রূপদান করেন মাইকেল মধুসূদন দত্ত। তার ছদ্মনাম বা কলমি নেম ছিল টিমোথি পেন পোয়েম এখানে দেয়া আছে। অর্থাৎ এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে আমি একটু ছোটখাটো সম্পর্কে তার একটু বলি। তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এবং তার বাবা ছিল অনেক বড়লোক এবং তার বাবা ছিল রাজা। এই রাজা যখন হয় মাইকেল মধুসূদন দত্ত কি করে? পরবর্তীতে হচ্ছে তার রাজার পুত্র তাহলে বুঝেনি তারও অনেক টাকা পয়সা ছিল।
অর্থাৎ এই বিষয় সম্পর্কে তার বিরাট একটা ধারণা ছিল। হুম? এই যে ধারণা ছিল আমি ছন্দ বিষয়টা বুঝায় দিব ভাই। হ্যাঁ? ভাই আমার লাস্ট ক্লাসের আচ্ছা যাই হোক আমি ছন্দ বিষয়টা বোঝাচ্ছি, আমি এটা বোঝাই তারপরে ছন্দতে যাচ্ছি। তখন অনেক টাকা ছিল। তখন মানুষ তার কাছে আসতো, তাদের কাছে আসে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা চাইতো। মাইকেল মধুসূদন দত্ত কি করত? এই কেউ যদি তার কাছে টাকা চাইতো, সে টাকা এমন মুঠা কইরা নিয়া তাকে দিয়ে দিত। নাও, ১ মুঠা দিয়ে দিচ্ছে। কিন্তু কত টাকা উঠছে বা কি হচ্ছে সে কিছু জানত না। কত টাকা গেল। পরবর্তীতে আস্তে, আস্তে দেখলো মানুষকে যখন আমি টাকা দেই তখনই মানুষ আমাকে মনে রাখে। যখন টাকা শেষ হয় তারা কিন্তু আমাকে আর মনে রাখে না। তখন তিনি বলল যে, "এইভাবে আমি মানুষের নাম ধরে রাখতে পারব না। এইভাবে আমার পক্ষে সম্ভব না।" তখন মাইকেল মধুসূদন দত্ত কি করল? মাইকেল মধুসূদন দত্ত আস্তে, আস্তে তিনি আস্তে, আস্তে কি করলেন? পরবর্তীতে মানে তিনি ভাবলেন যে, "না, আমি" তখনকার সময় আবার হিন্দুদের অনেক অবজ্ঞা করত মানুষ। মানে তখনকার সময় হিন্দুদের ক্ষেত্রে তাকে বিরাট অবজ্ঞা করত। তখন ১৮৪৩ সালে তার ফুল নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। হ্যাঁ, শ্রী মধুসূদন দত্ত। এই শ্রীটা বাদ দিয়া দিলেন। শ্রীর জায়গায় দিলেন মাইকেল। বলতেছে কি দিলেন? মাইকেল। এই যে মাইকেল যখন নামটা দিলেন কত সালে? ১৮৪৩ সাল। এই যে যখন ১৮৪৩ সালে তিনি মাইকেল দিলেন অর্থাৎ তখন তিনি খ্রিস্টান হয়ে গেলেন। তখন ভাবলেন যে আমি যখন এই আ ইয়ে করেছি মানে মানে এই খ্রিস্টান হয়েছি কারণ আমি বিদেশে যাব। বিদেশি সাহিত্য রচনা করব। এই দেশি সাহিত্য ছোট্ট একটা জায়গায় এখানে সাহিত্য রচনা করে আমাকে চিনবে কয়জন? আমাকে কিন্তু কেউ চিনবে না। তখন মাইকেল মধুসূদন দত্ত কি করল? তিনি বিদেশে চলে গেলেন, ফ্রান্সে চলে গেলেন। ফ্রান্সে গিয়ে তার অনেক টাকা-পয়সা ছিল। তিনি সুন্দর একটা বাড়ি নিলেন, সাথে নারীও নিলেন। নিয়ে তাকে থাকা শুরু করলেন একসাথে। থাকার পরে কিছুদিন পরে কি করলেন? তিনি একটা গ্রন্থ লিখলেন। সে গ্রন্থটার নাম ছিল 'দ্য ক্যাপটিভ লেডি'। এই ক্যাপটিভ লেডি যখন তিনি রচনা করলেন, তার ধারণা ছিল আমি এই গ্রন্থটা রচনা করে আমি অনেক পপুলার হয়ে যাব। আমাকে সবাই চিনবে। আমার নাম ডাক সবাই এদিকে ওদিকে ছড়িয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এই বইটা অত পপুলার হলো না। আস্তে, আস্তে তিনি রিয়ালাইজ করা শুরু করলেন যে আমি তো অনেক ভুল কইরা ফেলছি ভাই। আমি এটা কি করে করলাম? তখন তিনি রচনা করলেন যে কি ১ম একটা সনেট রচনা করলেন। সনেটের তার নাম ছিল বঙ্গভাষা। বিরাট একটা কবিতা ছিল এটা। যেমন বলেছিল, "হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবহেলা করি, পরধনে লভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুঙ্ক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনীহারে সপিকায় মন, মজিন বিফল তবে অপেরন্য রবি। স্বপ্ন তবে কুলালক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজ্যে এই ভিখারি দশা তবে কেন তো রাজি যারে ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে মাতৃভাষা রুক্ষণী পুণ্য বনি জালে। অর্থাৎ এই যে টোটাল বিষয়টা তিনি প্রথম এই কবিতা রচনা করলেন এটা ছিল বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যের প্রথম সনেট। আমি সনেটটা একটু আলোচনা করব একটু পরে। ঠিক আছে? হ্যাঁ। অর্থাৎ সনেটটা নিয়ে একটু আলোচনা করব যে আসলে সনেটটা কি? কেন একে সনেট বলা হয়? তার আগে আমি একটু চলে যাই তার সম্পর্কে বলি। তখন থেকে তিনি আস্তে, আস্তে রিয়ালাইজ করলেন। তারপরে রচনা করলেন কি? আরো ২য় সনেট রচনা করলেন। আমার কি কপোতক্ষ নদ পড়েছেন। "সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে।" এই যে আস্তে, আস্তে বোঝানো শুরু করলেন এবং বাংলা সাহিত্যকে তিনি ২ হাত ভরে দিলেন। যা এর আগে কেউ দেয়নি। বাংলা সাহিত্যে কিন্তু দীনবন্ধু মিত্র নাটক রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের আগেও। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতো নাটকের এত একটা তেজ, এই তেজ কেউ দিতে পারে নাই। ঠিক আছে? আমি আস্তে, আস্তে মেঘনাদ বধ তিনি নাটকের ক্ষেত্রে তিনি বিরাট অগ্রগতি করলেন। দেখেন? আচ্ছা আমার কথা কি সব ক্লিয়ার? ক্লিয়ার থাকলে একটু Y লিখেন তো চ্যাট বক্সে না আমার কথা মানে বুঝতেছেন কিনা? ওই ক্লিয়ার না শোনা যাচ্ছে। আপনারা কি আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ওকে। যে আমি যা বললাম এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা? যে আমরা হ্যাঁ, বুঝছি ভাই। আপনার কথাগুলা বুঝতেছি। আমার মনে থাকবে এমন আরকি, হ্যাঁ? দেখেন এই পরবর্তীতে আসেন। এখন আমি বলি হ্যাঁ। ওকে, আপনাদের সমস্যাগুলো সব সমাধান হবে ইনশাআল্লাহ। বলতেছে পরবর্তীতে কি এই মাইকেল মধুসূদন দত্ত কি করেন? নাটক বলেন। এখন আপনার মনে হচ্ছে যে ভাই নাটকটা আবার কি? মাইকেল মধুসূদন দত্ত নাটকে এত পপুলারিটি কিসের কারণে পপুলারিটি হয়? নাটক ৩ প্রকার। কয় প্রকার বলেছি? ৩ প্রকার। এর ভেতরে আছে কমেডি নাটক। কমেডি নাটক সরি কমে লিখা ফেলছি। আমার একটু ওই তাড়াতাড়ি লিখতে গিয়ে একটু বানানে একটু প্রবলেম হতে পারে। তার সমস্যা নাই আপনারা
এইভাবে দেখবেন। কমেডি নাটক আর এখানে প্যাডে তো আচ্ছা কমেডি নাটক, প্রহসন নাটক, আর ট্রাজেডি নাটক। কিসের নাটক? ট্রাজেডি নাটক। অর্থাৎ এই যে ৩ ধরনের নাটক আছে, এখন নাটকের জনক কিন্তু একজন। তার নাম হচ্ছে শেক্সপিয়ার। হ্যাঁ? উচ্চারণটা ভালো করে করতে হবে। বলতেছে কমেডি নাটক নাটকের জনক ছিল শেক্সপিয়ার। সে শেক্সপিয়ার বলতেছে, "নাটক অত কিছু না রে ভাই। নাটক হচ্ছে এক প্রকার। সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক।" কিন্তু আমার বাঙালির সাহিত্যিকরা বলতেছে, "না, নাটক তো ২ প্রকার। একটা হচ্ছে ট্র্যাজেডি নাটক আরেকটা হচ্ছে প্রহসন নাটক।" আর এদের উপরে মাতবাড়ি করে আরো একজন আইসা বলতেছে যে, "না, নাটক হচ্ছে ৩ প্রকার। কমেডি নাটক, প্রহসন নাটক আর ট্র্যাজেডি নাটক।" এখন আমরা মতে এবং অনেকেই বলেছে না নাটক এক প্রকার সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। তারপরেও অনেকের সাথে মিল রেখে নাটককে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রহসন আর কমেডি। তারপর আমি ৩ টা প্রহসন আর ট্র্যাজেডি। কমেডিটা বলি, কমেডিটা বলতেছে এই ধরনের নাটক যে নাটকগুলা পড়ে আপনি কোন মেসেজ পাবেন না। কোন উপকারই নাই। যতক্ষণ দেখবেন শুধু ততক্ষণই হাসবেন। এটাকে হচ্ছে কমেডি নাটক। আর প্রহসন নাটক হচ্ছে হাসির ছলে আপনি কোন মেসেজ দেয়া। সমাজের অরাজক বিষয়গুলো আপনি মানুষের সামনে তুলে ধরা, এটাকেই বলা হবে প্রহসন। প্রহসনটা যদি বলি, প্রহসনের ভেতরে আছে আমি যদি বলি কার কথা? মাইকেল মধুসূদন দত্তের ১ম প্রহসন রচনা করেন কি? বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা সাহিত্যের ১ম প্রহসন। এটা কি দেয়া আছে? বাংলা সাহিত্যের কি ১ম প্রহসন ছিল বুড়ো শালিকের ঘাড়েরও। এখানে দেয়া আছে আপনাদের। বলতেছে এই যে প্রহসনের কথা যদি বলি, এই যে প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও এটা ছিল হচ্ছে বাংলা সাহিত্যের ১ম প্রহসন। এবার দেখেন এই যে প্রহসনটা তিনি রচনা করেছেন, এই প্রহসনের ভিতরে কি বুঝিয়েছেন আসলে অ্যাকচুয়ালি? এর মূল চরিত্রের নাম ছিল ভক্তপ্রসাদ বাবু। একটা ভক্তপ্রসাদ বাবু এটা হচ্ছে সমাজের মাথা ছিল। দেখেন এই ভক্তপ্রসাদ বাবু হিন্দু। আমি একটু ১ মিনিটে বোঝাই নাকি? আপনারা বর্তমান নাটকগুলা কি ভাইয়া? বর্তমান নাটকগুলার সম্পর্কে দেখলে তো মনে হয় যে এরা ফিডাই। এইগুলারে দেখলে কি যে নাটক করে হেতেরা কিছুই জানে না। আপনাদের দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করা। YouTube এ দেখবেন টাকা পাইবো হ্যাঁ, এদের উদ্দেশ্য এটা। আর কোন নাই, কিচ্ছু নাই, মেসেজ নাই। এগুলারে নাটক কয় না রে তো। এটারে কি কয়? এটারে কয় ভিডিও। ইয়ার্কি মারা ভিডিও। যাই হোক বর্তমান নাটক বাদ দেন। হ আচ্ছা যাই হোক। এখন বলতেছে আমার কথাগুলো একটু শোনেন যে প্রহসন গুলা কি? প্রহসন। এই যে ভক্তপ্রসাদ বাবু বুড়ো শালিকের ঘাড়েরও কি কথা বলেছিল? ভক্তপ্রসাদ বাবু ছিল একটা সমাজের মোড়ল এবং তিনি ছিলেন হিন্দু। তিনি এত পরিমাণ হিন্দু ছিলেন, হিন্দুত্ববাদী ছিলেন যে মনে করেন যে মুসলমানদেরকে দেখতেই পাইতেন না। মনে করেন তার পাশ দিয়ে একটা মুসলমান হেঁটে গেছে। তার বৈশিষ্ট্যের কথা বলতেছি। এই যখন হেঁটে গেছে এখন এই মুসলমানের ছায়া তার গায়ের উপরে পড়েছে। তিনি কি করতেন? সঙ্গে, সঙ্গে গিয়ে গঙ্গাতে গোসল করে আসতেন। কেননা তার ধারণা ছিল মুসলমান ছায়া আমার গায়ের উপরে পড়ছে মানে আমি কি হয়ে যাবো? আমি মুসলমান হয়ে যাবো। আমার হিন্দুত্ব থাকবে না। এমন পরিমাণ হিন্দুত্ব ছিলেন ভক্তপ্রসাদ বাবু। এবার ওর একটা চামচা ছিল। তো এলাকার ফাতেমা নামে একটা চরিত্র, অনেক সুন্দরী একটা মেয়ের চরিত্র ছিল। তার প্রতি আবার এই ভক্তপ্রসাদ বাবু খুব উইক ছিল। হ্যাঁ? কিন্তু মানুষের সামনে ইয়ে করত না। যখন হিন্দুদের তিনি মোড়ল ছিলেন, হিন্দুদের নিয়ে যখন মিটিং করতেন তখন বিভিন্ন রকমের বলতেন যে, "আমাদের হিন্দুদের হাতের মুসলমানদের হাতের পানি খাওয়া যাবে না, ওদের ছায়া মাড়ানো যাবে না।" যখনই সন্ধ্যা বা রাত একাকিত্ব হতেন সেই চামচাকে ডেকে বলতেন যে, "ফাতেমার কি খবর রে?" ঠিক আছে? অর্থাৎ পরবর্তীতে মানুষ এটা আস্তে, আস্তে বুঝে যায়। বুঝে গেলে লাস্ট ফিনিশিং এর দিকে ফাতেমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং ভক্তপ্রসাদ বাবুকে ওখানে নিয়ে যায়। এবং ভক্তপ্রসাদ বাবু এবং আশেপাশে বন জঙ্গলের মধ্যে ওই যে যারা হিন্দুত্ববাদী ছিলেন এবং ভক্তপ্রসাদ বাবুর কথা শুনতেন, তারা বিভিন্ন জঙ্গলের ভেতরে বসে থাকে। তো প্রসাদ বাবু সম্পর্কে যে কথাগুলো এসেছে সেগুলো সত্য কিনা। এবার এই ফাতেমার একটা স্বামী ছিল। তো স্বামী জানতো না কিছুই। ওই কি করলো? ওই ফাতেমাকে একটা জায়গায় রেখে দিল। রেখে দিয়ে উল্টা করে দাঁড় করায় রেখে দিল। রেখে দেওয়ার পরে ভক্তপ্রসাদ বাবুর চিন্তাভাবনা ছিল যে ফাতেমাকে নিয়ে পালায়া যাবে। তখন সে বলতেছে, "ফাতেমা তুই যদি আমার হোস আমি আমার হিন্দুত্ব ত্যাগ করব। হিন্দুত্ব ত্যাগ করে তোকে নিয়ে আমি মুসলমান হয়ে যাব।" এই যে টোটাল বুড়া বয়সের ভীমরতি, এই ভীমরতি হচ্ছে কি বুড়ো শালিকের ঘাড়েরও। অর্থাৎ লাস্ট ফিনিশিং এ যে একটা শিক্ষা দেয়া তার। পরবর্তীতে সবাই সামনে আসে, আইসা দেখে যে তার আসল চরিত্র কোনটা। অর্থাৎ বাইরে এক আর ভেতরে আরেক। তাই না? অর্থাৎ ওই যে বলে না
হচ্ছে কি প্রাণীকুল বুঝো না বাহ্য দৃশ্যে এমন, অর্থাৎ বাহ্য দৃশ্য সুন্দর হইলেই সে প্রকৃত সুন্দর না আরকি। এই কথাটা বলেছে। অর্থাৎ কমির প্রহসন ছিল এটা। অর্থাৎ হাসির মাধ্যমে আপনাকে কিছু শিক্ষা দিবে। এটাই প্রহসন। আর ট্র্যাজেডি বলতে কি বোঝায়? ট্র্যাজেডি বলতে বোঝায় যেটা আপনি দেখবেন। এর সংজ্ঞাটা হচ্ছে এমন, যেটা দেখার পরে দর্শক হৃদয় কেঁদে উঠবে। ডুকরে, ডুকরে কাঁদবে। সেটাই হচ্ছে ট্র্যাজেডি। যেমন আমি যদি বলি মেঘনাদ বধ, এটাও একটা ট্র্যাজেডি। কিভাবে ট্র্যাজেডি? আমি এটা বলব, দেখেন মহাকাব্য সম্পর্কে একটু আলোচনা করব। ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী নাটক। অর্থাৎ যেটা দেখবেন দেখার পরে দর্শক হৃদয় কাঁদবে। বিশ্বের বৃহত্তম ট্র্যাজেডির নাম কি জানেন? ইডিপাস। জানেন কিনা? ইডিপাস। ইডিপাস নাটকটা আপনারা পড়বেন এখন না, ইউনিভার্সিটিতে চান্স পান। ইডিপাসটা দেখবেন। পোলাপাইন, আপনারা তো দেখতেছি একেবারে নাটক, বাংলা নাটক বড় ছেলে, বর্তমান নাটকগুলা কি, ভাই এইগুলা কি? আমি পড়াইতেছি এক, আপনারা বড় ছেলে নিয়ে পইড়া আছেন। দেখেন ইডিপাস ছিল বিশ্বের সর্ববৃহৎ ট্র্যাজেডি। এর একটা জাস্ট সারমর্ম এভাবে বলা আছে যে হচ্ছে কি, সে তার ইডিপাস হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। নির্মম পরিহাস কিভাবে নির্মম পরিহাস? একদিন সে বড় হবে, বড় হয়ে সে তার বাবাকে মেরে ফেলবে। বাবাকে মেরে মাকে বিবাহ করবে। বিবাহ করে সে তার ৩ টা সন্তানের জনকও সে হবে। এটাই হচ্ছে ইডিপাস। শুনে মনে হচ্ছে যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এটা আপনারা পড়বেন। এটা পড়লে আপনি যে কখন কেঁদে দিবেন আপনি নিজেও জানেন না। আসলে এটা আমিও যখন পড়েছি আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। এটা এত সুন্দর একটা ইডিপাস। ঠিক আছে? সরি, এত সুন্দর একটা ট্র্যাজেডি। এটাই বিশ্বের বৃহত্তম ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির উপরে এখনো কেউ আসে নাই। আপনারা নীলক্ষেতে পাবেন, ছোট্ট একটা একটা ইয়ে আছে, বই আছে। এটা পড়বেন। আচ্ছা দেখেন, আপনারা যদি বলেন আরো ক্লিয়ারলি বলেন ভাই ট্র্যাজেডি কি, তাহলে আপনারা 'দেবদাস' সিনেমা দেখেছেন, শাহরুখ খান পারু। এই যে এইগুলাই হচ্ছে কি, একটা হচ্ছে আপনার ট্র্যাজেডি। এখন আমি চলে আসি, এখন যদি নাটকে চলে গেলাম। এখন আমি যদি বলি হচ্ছে, আরেকটা কথা বললে আমি এখানে শেষ করব। সেটা হচ্ছে মহাকাব্য। এখন ভাই মহাকাব্যটা কি রে ভাই? মহাকাব্য কি? মহা এবং কাব্য, এটা কি বড় কবিতা? মহাকাব্য কি? মহা মানে বড়, আর কাব্য মানে কবিতা। আমি যদি অনেক কবিতা, বড় একটা কবিতা লিখি, ৫০০ পেজের একটা কবিতা লিখলাম। তোমাকে দেখেছি ছাদে দাঁড়িয়ে আছো, উঁকি মেরে তাকালে আমার দিকে, সাথে সূর্য উঠলো, পাশাপাশি চাঁদও উঠলো। এই যে এইভাবে ভাই ৫০০ পেজ লিখা দিলে আমার মহাকাব্য হয়ে গেল? না। মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে রে ভাই। মহাকাব্যের ১ম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধ হতে হবে। অর্থাৎ যুদ্ধ থাকতে হবে। অর্থাৎ যুদ্ধ থাকতে হবে, ট্র্যাজেডি থাকতে হবে। ঠিক আছে? ট্র্যাজেডি থাকতে হবে। তারপরে ক্লাইমেক্স থাকতে হবে। প্রেম থাকতে হবে, বিরহ থাকতে হবে। অর্থাৎ এই যে টোটাল গুলা যদি থাকে ওই মহাকাব্যের মধ্যে, তখন গদ্য টাকা লাগবে। কি গুড্ডু টাকা লাগবে? দারুণ ক্লাস হচ্ছে। ও আচ্ছা, থ্যাংক ইউ আশরাফুল ভাই। আচ্ছা দেখেন, এই যে যুদ্ধ, ট্র্যাজেডি, ক্লাইম্যাক্স, প্রেম, বিরহ ইত্যাদি সবগুলা যখন কিছুর ভেতরে থাকবে, সেটাকে কি বলা হবে? হচ্ছে, না, না, লাইক ওয়ার ফিল্ম না। আমি বলি তারপরে আপনারা বলেন। মোমো সাহেব দেখেন, আপনি মোমো আপু দেখেন, আমি কি বলি আগে বলি, তারপরে আপনারা বিভিন্ন ধরনের কথা বলবেন। ক্লাইম্যাক্স কি আমি সব বোঝাবো রে ভাই, मैं हूं না, টেনশন নাই। বলতেছে দেখেন মহাকাব্যটা কি? মহাকাব্য হইতে গেলে এট ফার্স্ট যুদ্ধ হতে হবে। যুদ্ধ কিভাবে হবে? দেখেন আমরা যদি বলি ট্রয় সিনেমাটা যদি দেখেছেন, হেলেন অফ ট্রয়, দেখেন ওই মুভির ভেতরে কিন্তু লাস্ট ফিনিশিং এ কি আছে? ট্র্যাজেডি আছে, ওখানে যুদ্ধ আছে। এগুলা কিন্তু আপনার মানে এমন আরকি যুদ্ধ থাকবে। ট্র্যাজেডি থাকবে। আপনারা বললাম এই ট্র্যাজেডি কি? ক্লাইমেক্স, ক্লাইমেক্সটা কি? প্রেম কি? বিরহ কি? আমি একটু বোঝাই দেখেন। ক্লাইমেক্স এর মূল অর্থ হচ্ছে বৃহৎ জায়গা থেকে হঠাৎ পতন। ক্লাইমেক্স এর মানে কি বলেছি? বৃহৎ জায়গা থেকে হঠাৎ করে যদি কোনো কিছু পতন ঘটে যায়, তখন সেটাকে ক্লাইমেক্স বলে। কিভাবে? আমি একটু আমি চিত্র দেখে আপনাকে বোঝাই। দেখেন, সরি, চিত্রটা কি আঁকলাম? এই চিত্র দেখে মনে করেন আপনি একটা নাটক দেখছেন। নাটকটা ১ থেকে ৩০ মিনিটের নাটক। হিসাব ক্লিয়ার কিনা? এখন এই যে ৩০ মিনিটের নাটক, এই ৩০ মিনিটের নাটকে ১ম এ নায়ক নায়িকার সাথে দেখা হলো, প্রেম ভালোবাসা হলো, কালকে তাদের বিয়ে হবে, হঠাৎ নায়ক নায়িকা ২ টাই মইরা গেল। নাটকের তখন ১৫ মিনিট বাকি। ১৫ মিনিট হয়েছে। এখন আপনারা এই যে সোফায় বসে দেখতেছেন, আবার হঠাৎ দেখতে, দেখতে বললেন, "হ্যাঁ? এটা কি হলো? এই কি হলো এখন?" এই যে একটা কথা হলো আপনার ভেতরে, যে একটা মানে নাড়া দিয়ে গেল। নেক্সট ১৫ মিনিট কি হবে তাহলে? নাটকের এই যে ঊর্ধ্বপতন, মানে নাটক যখন চরম পর্যায়ে বা কোনো কাহিনী যখন চরম পর্যায়ে, তখন হঠাৎ করে নেক্সট
বিষয় যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। অর্থাৎ এইটাকেই ক্লাইম্যাক্স বলে। এমন থাকবে যে এইটা কি হলো, কি হলো? আমি মেঘনাদ বধ কাব্যটা আপনাদের ২ মিনিটে একটু বুঝিয়ে দেই। আপনারা একটু শুনেন আরকি। তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি টোটাল কাব্যটার কথা আপনাদের একটু বোঝাই। তারই একটা পার্ট হচ্ছে আপনার এই বিভীষণের প্রতি মেঘনাদ। এটা ৯ টা স্বর্গ আছে। মানে ৯ টা স্বর্গ মানে ৯ টা পার্ট আছে। ৯ টা পার্টের ভেতরে এটা একটা পার্ট। এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। দেখেন একটা রাজ্য ছিল লঙ্কাপুরী রাজ্য যেটাকে বলা হচ্ছে বর্তমান সময়ে শ্রীলঙ্কা অবস্থান। এমন বৈশিষ্ট্য দেয়া হচ্ছে লঙ্কাপুরী রাজ্যের ঘটনাটা যে বলতেছে আপনি যদি চাঁদে যান, চাঁদে গিয়ে পৃথিবীর কোনো কিছুই আপনার চোখে আসবে না। শুধু লঙ্কাপুরী রাজ্যটা এবার জ্বলজ্বল করে জ্বলবে। এমন বৈশিষ্ট্যের কথা বলেছে। রাবণ আমার অনেক প্রিয় ক্যারেক্টার ছিল। খুব ভালো লাগছিল রাবণরে। তবে আমার একটা কোয়েশ্চেন আছে আসলে। মানে জাস্ট আমার মনের কোয়েশ্চেন। হয়তোবা অনেক প্রতীক অর্থ থাকে। আর আমি আপনাদেরকে জাস্ট আপনারা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমি এখন এই মেঘনাদ বধ কাব্যটা আপনাদের বলব না। আমি জাস্ট আমার মতো করে একটু হাসির ছলে, একটু মজার ছলে আমি পড়াই। একটু বলতেছি আপনাদের। কোন ধর্মীয় অনুভূতিতে আপনারা নিবেন না। ফ্রি মাইন্ড এ নিবেন। এটা আমি আশা করছি আপনাদের কাছ থেকে। রাবণের ১০ টা মাথা ছিল। হ্যাঁ? তো ১০ টা মাথা হইলে মাঝখানে একটা মাথা অবশ্যই। তাহলে এক পাশে ৫ টা, এক পাশে ৪ টা হয়ে যায় না? হিসাব কি? ঠিক আছে না? যদি যে পাশে ৫ টা সে পাশে মাথাটা একটু কাত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু। কিন্তু হয়নি সে মাথা সোজা ছিল। আমার মতে ৫ টা ৫ টা ১০ টা হলে ব্যালেন্স হইতো আরকি। রাবণ ছিল ১০ টা মাথা। এই যে টোটাল রাবণের যে ১০ টা মাথা ছিল এবং রাবণ ছিল বিশাল শক্তিশালী। তার বোন ছিল শূর্পণখা। তার ২ টা ভাই ছিল। একটা ছিল বিভীষণ আর একটা ছিল কুম্ভকর্ণ। এইটা হচ্ছে রাবণের টোটাল পরিবার। এই রাবণ ছিল এইদিকে আবার কি ছিল রাম, লক্ষ্মণ এবং সীতা। আচ্ছা দেখেন এখানে কি ছিল? রাম, লক্ষ্মণ এবং সীতা, তাই না? এই যে রাম, লক্ষ্মণ, সীতা, রাম এবং লক্ষ্মণ ২ ভাই এবং সীতা ছিল রামের বউ। এখন এরা দুজন রাজ্যের মঙ্গলের জন্য এরা ৩ জন কোথায় যায়? বনবাসে যায়। বনবাসে গেলে এর মধ্যে শূর্পণখা উঠতে পারত। উড়তে, উড়তে বনের ভেতর দিয়ে যায়। দেখে রামকে দেখে ক্রাশ খেয়া যায়। ভালো লেগে যায়। মনে, মনে দেখা তুঝে এমন টাইপ হয়ে যায়। হয়ে গেলে রামের সাথে একটু বক-বিতঙ্গ হয়। এর ভিতরে লক্ষণ ছিল পাশে। লক্ষণের পাশে ছিল চাকু, চাকু দিয়ে দেয় কোপ, দিলে শূর্পণখার নাক যায় কাইট্টা। নাক কাইট্টা গেলে হ্যাঁ যায় রাবণের কাছে, "ভাই, ভাই আমার নাক কাইট্টা লাইছে। কে আমার বোনের নাক কাইট্টা লাইছে?" রাবণ কয়া গিয়ে যায় এদেরকে উঠায় নিয়ে আসতে যায়। উঠাইতে নিয়ে আসতে গিয়ে কাউরে পায় না। পায় হচ্ছে কাকে? সীতাকে। সীতা হরণ হয়ে যায়। রাম লক্ষ্মণ চলে যায় দেবতাদের কাছে। দেবতারা মিলে কি বলে? তো রামের বউ উঠায় নিয়ে গেছে। তখন এই কথা বলে তারা কি করে? রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যে রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এই হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের ভেতরে হঠাৎ আবার বিভীষণ কি করে? বলে যে, "ভাই তুমি পরের বউ লইয়া আইছো কে? আমি তোমার লগে নাই।" এখন বেইমানি করে বিভীষণ কি করে? রামের সাথে যুদ্ধ করতে শুরু করে দেয়। তার ভাইয়ের বিপক্ষে। চিন্তা করেন কত বড় খারাপ। বিভীষণ। এখান থেকে কিন্তু কি বলেন তো? এখান থেকে কিন্তু হয়ে যায় একটা প্রবাদ আমরা পড়েছি, ঘরের শত্রু বিভীষণ। এই যে বিভীষণ। দেখেন এখন কি করে? যুদ্ধ হয়। যুদ্ধে কুম্ভকর্ণ মারা যায়। অর্থাৎ রাবণের ছোট ভাই মারা যায়। মেজ ভাই বিভীষণ, বিভীষণ তো বেইমানি করে ফেলেছে। হারামখোর যেটাকে আমরা বলি। বিভীষণ রামের সাথে যোগ দিয়েছে। এখন এখন বাকি আছে কে তাহলে? সরি রাবণের ছেলে কে ছিল? রাবণের ছেলে ছিল কে? মেঘনাদ। মেঘনাদ ছিল অনেক শক্তিশালী। সে দেবতারাও তাকে ভয় পাইত। কারণ সে মেঘের আড়ালে গিয়ে যুদ্ধ করতে পারত। মেঘনাদকে মারতে হবে এমন একটা পরিস্থিতি হলো যখন তার কাছে কোনো অস্ত্র থাকে না। কখন অস্ত্র থাকে না? যখন সে পূজা করে। এখন ওই ওই লঙ্কাপুরী রাজ্যে প্রবেশ করতে হলে একটা গোপন রাস্তা আছে। এখন কিভাবে যাবে? সেখানে রাম ১ম বলে, "আমি মারতে যামু।" লক্ষ্মণ কয়, "না, আপনি যাইতে পারবেন না ভাইয়া। আপনি গেলে এই যুদ্ধ পরিচালনা করব কে? আমি যামু।" এখন ওই রাবণের ওই লঙ্কাপুরী রাজ্য যে কেউ প্রবেশ করতে পারে না। গোপন রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। এখন কত বড় বেঈমান বিভীষণ এই যে রাস্তাটা দেখায় নিয়ে যাচ্ছে কে? বিভীষণ। কারণ লঙ্কাপুরীতে তো প্রবেশ করতে পারবে না এবং তারা একটা ভ্যানিশ, ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ দেবতাদের শক্তির বলে তারা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গিয়ে তারা ওই লঙ্কাপুরী রাজ্যতে প্রবেশ করল। প্রবেশ করলে মেঘনাদের কাছে গিয়ে উপস্থিত হলো। মেঘনাদের কাছে যখনই গিয়ে উপস্থিত হলো, মেঘনাদ তো দেখে বলতেছে যে, "ওহ! খুব খুশি হয়েছি। লক্ষণ তোরাই তো আমার ভাইটাকে কুম্ভকর্ণ মেরেছিস। আমার সুন্দর এই রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছিস।" এই যে তারপরে যে যায় বিভীষণ রাস্তা দেখে নিয়ে যায়, লক্ষণ মারতে যায় মেঘনাদকে। ঠিক আছে? এখানে সবচাইতে মজার ঘটনা হচ্ছে
যে এই যে ওইখানে যায়, যাওয়ার পরে যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ আপনাদেরকে এখানে তুলে ধরেছে। আপনারা তো এই কবিতাটা পড়েছেনই না? এই যে এই টোটাল ঘটনাটাই এখানে মূল কথা বলেছে। মেঘনাদ তো ১ম এ খুব খুশি হয়। ভাইয়ের লক্ষণ রে নিয়ে আইছে। এরে আমি পিডাইয়া মাইরালামু। তখন বলে "সারদার যাব অস্ত্রগড়ে। নিব অস্ত্র রামানুজকে পাঠাবো সমন ভবনে।" মানে কি তার মরণের ঘরে পাঠামু। তুমি আমার অস্ত্র ছাড়ো। বলছে তার হবে না। মেঘনাদ বলে বিভীষণ। বিভীষণ না বলে, বলে কি চাচা তুমি? তাত মানে কি পিতার সমতুল্য। তুমিই তো ওই লঙ্কাপুরীর রাজা হওয়ার কথা ছিল। তুমিই তো আমার পিতা। তুমিই নিয়ে এসেছো ঘরের শত্রু। ঘরে মানে আমাদের শত্রুকে তার পক্ষে তুমি আমাকেই মারতে এসেছো। বলতেছে আচ্ছা আমাকে মারবা নো প্রবলেম। কোন সমস্যা নাই। যুদ্ধ করে মরি আসো। আমাকে বিনা অস্ত্রে মারবা কেন? আমারও অস্ত্র থাকুক, তোমারও অস্ত্র থাকুক। আমি মারা যাবো। যদি বিনা অস্ত্রে মারা যায় কালকে কি হবে বুঝতে পারছো? তোমার মান সম্মান কি কিছু থাকবে? ঠিক আছে? অর্থাৎ এই যে এই বিষয়গুলো আপনাদের এখানে মেঘনাদ বধ কাব্যে দেয়া হয়েছে। খুব সুন্দরভাবে আপনারা এগুলা একটু পড়ে নিবেন। এগুলা অত বেশি কঠিন না I think, হ্যাঁ? এখন আপনাদের লাস্ট একটা বিষয় আমি বোঝাবো, বুঝায়ে মেঘনাদ বধ কাব্যটা শেষ করব। আসলে এই টপিকস গুলা তো অনেক বড় বুঝছেন? ছাড়তেও মন চায় না। যে কিভাবে ছাড়ে? বাংলা ভাষার সাহিত্যের ১ম সনেট। এখন এই সনেটটা কি? সনেট শব্দের অর্থ হচ্ছে মিল বিন্যাস। মিল বিন্যাস থাকতে হবে। ২ টা ১৪ টা লাইন থাকতে হবে ৮ আর ৬। ৮ কে বলা হবে অষ্টক। অষ্টকে হচ্ছে ভাবের গভীরতা। আর শতকে হচ্ছে কি? আর মানে কি পরিণতি। পরিণতি মানে আমি এই করছিলাম, ওই করছিলাম, ওই করছিলাম। এখন আমারে ক্ষমা কইরা দাও। আমারে ভুল হইয়া গেছে। যদি বাংলা ভাষায় সহজ ভাষায় বলি, মনে করেন আপনার বন্ধু অথবা বান্ধবী থাকলে কি হয়? যে হচ্ছে এই তোরে গোনার টাইম নাই। তুই জাগা। তোর গোনার টাইম আছে নি? এটা হচ্ছে ১ম ৮ লাইনে প্রকাশ করছেন আপনি। পরের ৬ লাইনে বলতেন আমার ভুল হইয়া গেছে রে ভাই। আমারে মাফ কইরা দিস। তুই যাইস না। এই যে এইটাই হচ্ছে মানে সনেটের মূল ঘটনা। আমি সহজ ভাষায় বললাম। আসলে মূল অন্যরকম। সনেট ১ম আবিষ্কার করেন পেত্রাক, পরবর্তীতে আবিষ্কার করেন শেক্সপিয়ার। ঠিক আছে? ১ম আবিষ্কার করেন পেত্রাক, ইতালিয়ান কবি পেত্রাক, পরবর্তীতে শেক্সপিয়ার। এরা ২ জন হচ্ছে সনেট রচনা করেন। আর মাইকেল মধুসূদন দত্ত কি করেন জানেন? ১ম কে ছিল? আমি যদি এই পাশে বলি, কই গেল? আমি বলি ১ম ছিল হচ্ছে পেত্রাক, পরবর্তীতে ছিল হচ্ছে শেক্সপিয়ার। বলতেছে এই যে পেত্রাক আবিষ্কার করেন, পরবর্তীতে শেক্সপিয়ার আবিষ্কার করেন। এই যে পেত্রাক আর শেক্সপিয়ার, এই শেক্সপিয়ারের যে ২ টা ঢং রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলায় ১ম। বাংলায় ১ম এবং এই ২ টা ঢঙেই তিনি রচনা করেন। হিসাবটা বিরাট সুন্দর না? এখন দেখেন আমি কি বলি মিল বিন্যাসটা কি? ওই যে কক, 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 খক, 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 গগ, ঘগ, গগ এখান থেকে কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে। যেমন আমি যদি বলি, "হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন" একটা লাইন ছিল। রতন তা সবে অবহেলা করি, এই যে করি লাস্টের অস্বীকার। বলতেছে পরধনে লভে মত্ত করিনু ভ্রমণ। লাস্টে একটু মাথাটা ঠান্ডা করে দেখেন ভ্রমণ। কাটাইনু বহুদিন সরি পরদেশে ভিক্ষাবৃত্তি কুঙ্খনা আচুরি, এই যে আচুরি কাটাইনু বহুদিন সুখ করি হরি। এই যে সুখ করি কাটাইনু বহুদিন সুখ করি হরি। যদি আমি একটু ১ম এ বলি, হে বঙ্গ ভান্ডারে তবু বিবিধ রতন, তা সবে অবহেলা করি, পরধনে লভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুঙ্খনে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। এই যে পরি হরি। কটা লাইন হলো? ২, ৪, ২, ৪, ৫ আর ৩ টা লাইন আছে। দেখেন তারপর অনিদ্রায় অনীহারে সপিকায় মন, এই যে মন মজনু বিফল তবে অপেরণ্য বরি। স্বপ্ন তবে কুলা শৈবাল কি কেলুনি শৈবাল ভুলি কমল কানন। এই যে আমি এখানে দিলাম কানন। তারপর বলতেছে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজে। কটা লাইন হলো? ২, ৪, ৬, ৮ বলতেছে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। এই যে রাজি। এই ভিখারি দশা তবে কেন তোর আজি? এই যে আজি অর্থাৎ একটা শব্দের শেষে এই যে রতনকে দন্তান্নকে ১ম এ ক ধরলাম। তাহলে র কে কি ধরতে হবে? খ। এই দন্তান্নকে কি ধরেছি? ক। র কি? খ। তাহলে এই র কি হবে? খ। এই দন্তান্নকে কি ধরতে হবে? ক। এই র কে কি ধরতে হবে? আমি কি ধরেছি? দন্তান্ন র খ। দেখেন কি হচ্ছে? যে কক, কক, খক, কক। দেখেন এই যে টোটাল যে একটা মিল বিন্যাস, এই যে এই মিল বিন্যাসটাকে কি বলবে? এই দন্তান্নকে ক। তাহলে কি হলো? দেখেন কক, কক, খক, এই যে খক। এই রাজিকে জয়কে কি ধরতে হবে? গগ, গ। এই যে আজিকে কি ধরবে? গ। এই যে এইভাবে আপনারা যে মিল বিন্যাসটা হয়, এই মিল বিন্যাসটাকে কি বলা হয়? সনেটের মিল বিন্যাস। আপনারা এটা অনেক বেশি পারবেন এটা।
এটা অত বেশি ইম্পোর্টেন্ট আপনাদের মাঝে মধ্যে আসে এখান থেকে। তা আপনাদের জাস্ট এটা মিল বিন্যাসটা দেখলেন। আপনারা বাসায় গিয়ে কপোতক্ষ নদ এটা হোমওয়ার্ক করবেন। কপোতাক্ষ নদের মিল বিন্যাস, কপোতাক্ষ নদের মিল বিন্যাস এটা HW হোমওয়ার্ক। সবাই এটা করে ফেলবেন। বুঝেন নাই কেন ভাই? ওই যে মিল বিন্যাসটা আছে না? আপনারা ওই যে ক্লাস 9-10 এর কপোতাক্ষ নদ পড়েছেন। যেমন হচ্ছে হে বঙ্গ ভান্ডারে তবু বিবিধ রতন তা সব অবহেলা করি পরধনে লভে মত্ত করিনু ভ্রমণ। এই যে দন্তান্ন, দন্তান্নকে ক ধরবেন, এই ঋকে খ ধরবেন, দন্তান্নকে ক ধরবেন। এই যে কক, এই যে খ, কক, কক এগুলাকে মিল বিন্যাস বলে। বুঝি নাই ভাই মিল বিন্যাসটা বুঝতেছি না। মিল বিন্যাসটা হচ্ছে কোন শব্দের শেষে যেমন দন্তান্ন আছে না? দন্তান্নকে ক ধরবেন, এই রি কে কি ধরবো? খ ধরবো। এই দন্তান্নকে কি ধরবো? ক। এই রি কে কি ধরবো? খ। এই রি কে কি ধরেছি? খ। এই দন্তান্নকে কি ধরেছিলাম? ক। কি সময় ক ধরতে হবে? না সবসময় না। প্রথম যে বর্ণটা থাকবে সেই বর্ণটাকে ক ধরতে হবে। পরের বর্ণটাকে কি ধরতে হবে? খ ধরতে হবে। যেখানে, যেখানে আছে সেখানে, সেখানে আপনি ক ধরেন। যেখানে, যেখানে আছে সেখানে, সেখানে খ ধরতে হবে। এই যে রাজি এই শব্দটার এখানে কি আছে? নতুন একটা শব্দ এসেছে সুতরাং এখানে গ ধরতে হবে। এই যে জিতে এখানে গ ধরতে হবে। ঠিক আছে তো? প্রথম বর্ণটা লাস্টের বর্ণটাকে যেটা থাকবে সেই বর্ণটাকে গ ধরে নিবে এই যে পরের ৬ লাইনে। ঠিক আছে? এটাই ছিল বিভীষণের প্রতি মেঘনাদ। যে গুরুত্বপূর্ণ অনেক কথা ছিল। এই যে আপনাদের কবিতাটা এইটা একটু আপনারা পড়ে নিবেন। আর আপনারা অনেকেই বলেছেন যে ভাই ছন্দের বিষয়টা। ছন্দের বিষয়টা আমি একটু বলি দেখেন ছন্দ বিষয়টা হচ্ছে এমন বিষয় যেটা হচ্ছে যেমন ছন্দ ৩ প্রকার। ছন্দ কত প্রকার? আমি আপনাদের এটা ডিটেইলস আলোচনা, হ্যাঁ? এই বিশাল আলোচনা ছন্দ ৩ প্রকার। ছন্দ ৩ প্রকারের ভেতরে আছে একটা স্বরবৃত্ত ছন্দ, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, আর হচ্ছে কি মাত্রাবৃত্ত ছন্দ। এই মাত্রাবৃত্ত। অর্থাৎ ছন্দকে ৩ প্রকার বলা হয়। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত আর মাত্রাবৃত্ত। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ। এই ৩ প্রকার ছন্দ। আমি জাস্ট আপনাদের সহজভাবে বুঝাই দেই। দেখেন অর্থাৎ এই যে স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ বলতে আমরা ছোটবেলায় যেগুলা পড়েছি অর্থাৎ ছড়া। এই যে ছড়ার ছন্দ। কিভাবে ছড়ার ছন্দ? আমি যদি বলি আম পাতা জোড়া জোড়া মারবো চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। অর্থাৎ ছড়ার ছন্দকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ বলতে বোঝায় এক লাইনের সাথে আরেক লাইনের কোনো মিল থাকবে না। সেটাকে বলা হবে অক্ষরবৃত্ত ছন্দ। যেমন আমি যদি বলি কি হে বঙ্গ, একটা কথা বললাম হে বঙ্গ ভান্ডারে, এই ভান্ডারে তব বিবিধ রতন। দেখেন একটা লাইন শেষ হয়ে গেল। অর্থাৎ একটা লাইনের সাথে আরেকটা লাইনের মাত্রার যখন মিল থাকবে না, অর্থাৎ তবে বিবিধ রতন তা সবে। দেখেন এই তা সবে অবহেলা করি পরধনে লভেমত্ত করিনু ভ্রমণ। দেখেন এই ২ টা লাইন ২ টা মিনিং প্রকাশ করতেছে না? টোটালি ২ টা আলাদা মিনিং প্রকাশ করছে। এই যে ২ টা আলাদা মিনিং প্রকাশ করছে, এই ২ টা আলাদা মিনিং প্রকাশ করলে সেটাকে বলা হবে অক্ষরবৃত্ত ছন্দ। সেটাকে কি বলা হবে? অক্ষরবৃত্ত ছন্দ। আর আমি যদি বলি মাত্রাবৃত্ত ছন্দটা কি? মাত্রাবৃত্ত ছন্দটা হচ্ছে যখন মাত্রার মিল থাকবে। একটা লাইনের সাথে আরেকটা লাইনের আপনি কখনো ডিফারেন্ট করতে পারবেন না। সেটাকে মাত্রাবৃত্ত ছন্দ বলবে। যেমন আমি যদি বলি গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা। এই যে লাইনগুলো আপনি পড়বেন যখন এই লাইনগুলার কোনো মিল বিন্যাস থাকবে না, তখন তাকে বলা হবে মিল বিন্যাস থাকবে, তখন সেটাকে বলা হবে হ্যাঁ সোনার তরী। ডেফিনিটলি রুম্পা রূপম এটা হচ্ছে কি হবে? সোনার তরী কবিতা। এখন অক্ষরবৃত্ত ছন্দের সাথে মিল থাকবে। এই হচ্ছে মূল বিষয়। আহসান হাবীব সম্পর্কে একটু পড়ে নিবেন। সেই অস্ত্র, সেই অস্ত্রটা কি? সেই অস্ত্রটা বলতে বোঝাচ্ছে পৃথিবীতে ভালোবাসা দ্বারা সবকিছু ভুলিয়ে দেয়া। ভালোবাসার উপরে কোনো কিছু নাই। আপনি যেখানেই যান আপনার ভালোবাসা প্রতিষ্ঠা করতে পারলেই পৃথিবী সুন্দর হবে। আর ভালোবাসা প্রতিষ্ঠা না করতে পারলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে বলতেছে আমি সেই অস্ত্রের কথা বলছি, যে অস্ত্র প্রতিষ্ঠা করলে কি হবে? দেশে ভালোবাসা সৃষ্টি হবে। দেখেন জন্মটা দেয়া আছে, জন্মস্থান। তার পিতা হামিজউদ্দিন হাওলাদার, মাতা জমিলা খাতুন। কবি তার খাতেখড়ি হয় স্কুল জীবনে, ব্রজমোহন কলেজ এগুলা খুব দেয়া আছে। আমি বারবার বলছি যে সালগুলাকে অতভাবে পড়ার দরকার নাই। সালগুলা একবার করে চোখ বুলিয়ে গেলেই হবে। প্রকাশিত উপন্যাস অরণ্য নীলিমা,
আরো তার শিশুতোষ ছোট গল্প ছোটদের পাকিস্তান, জ্যোৎস্না রাতের গল্প ছুটির দিন দুপুর, এই যে এইগুলা সম্পাদিত গ্রন্থ, কাব্যলোক, বিদেশের সেরা গল্প। তিনি ইউনেস্কো সাহিত্য পুরস্কার 1961, বাংলা একাডেমি পুরস্কার 1961 পেয়েছেন। ঠিক আছে? এইগুলা একটু দেখে ফেলবেন। বলছে কবি সেই অস্ত্রে বলে প্রত্যাশা করেছেন ভালোবাসা নামক অস্ত্র। কবিতায় বর্ণিত সেই অস্ত্রের গুণসমূহ অমোঘ অন্যান্য অস্ত্র, অবিনাশী অস্ত্র, নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। আচ্ছা ব্রেক দেন ভাইয়া। অনেকেই বলতেছে আমি কবিতাটা পড়ে আপনাদের ৫-৭ মিনিটের একটা ব্রেক দিব। কবিতার ধরন অন্তমিল অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতার পূর্ণ বিন্যাস অসম ছিল, কোনো মিল বিন্যাস ছিল না। কবিতার লাইন কতটি? ৩১টি। সেই অস্ত্র ৪ বার ব্যবহার করেছে, অস্ত্র ১৫ বার। ঠিক আছে? এইগুলো একটু আপনারা দেখে ফেলবেন। আমরা নেক্সট বলে যাব ধ্বনির পরিবর্তন। তার আগে ভাই আমি এদেরকে কি ৫ মিনিটের একটা ব্রেক দিব? এখন ১১টা ৪২ বাজে। তাহলে আপনাদেরকে ১১টা ৪২, আপনারা কি ব্রেক চান? ব্রেক চাইলে একটু ওয়াই লিখেন তো। GYYY আচ্ছা এখন হচ্ছে আপনাদের কয়টা বাজে? ১১টা ৪২ বাজে। আমি ১১টা ৪৮ এ শুরু করব। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ৫ মিনিটের ব্রেক। নাজমুল এই তুষার